নমস্কার রহস্যপ্রেমীরা, আমি প্রীতম। আজ রহস্যবিন্দুর অন্ধকার দরজা খুলে দিচ্ছি আমরা, যেখানে প্রতিটি গল্পের শুরুতেই আলো নিভে যায় আর শব্দগুলো হালকা ঠান্ডা স্রোতের মতো গায়ে কাটা ধরিয়ে দেয়। কি আছে ভয়, অদৃশ্য কোনো শক্তির ছাপ, আর এমন এক রাতের ঘটনা যেদিন গৌরীপুর মোড়ে বাতাসও যেন থেমে গিয়েছিল। তাহলে চলুন, হৃদস্পন্দন একটু থেমে যাক, নিঃশ্বাসটা ধীর হয়ে উঠুক, কারণ রহস্যবিন্দু আজ আপনাকে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে যেখানে একটি থাবা বদলে দিয়েছিল কারো জীবনের পথ। চলুন শুরু করি। আর গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন নাই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুটোগুটি এড়ানোর জন্যে দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30-এর সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাতি রাস্তাটায় হনহনি ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটি ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা, দরজার উপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদি তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটি কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায়, ও, তুমি এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে এক জোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে পড়ে গেল, উহ আহ কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চললো আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট। সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম।
ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কি সব ফোন দিয়ে এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়েছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরো একবার সাইকেলে গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসলো। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠলাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। দু তিনবার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম। তারপর ভয়াত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলায় আওয়াজ তো দূরের কথা, কোনো ছোটখাটো শব্দ কানে এসে পৌঁছল না। আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপরই হঠাৎই একসময় অমাবস্যার ঘন কালো অন্ধকার পড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা ঘরে স্বরে বলে উঠল, হবে তা জেনে সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য এক কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেলে করতে আরম্ভ করলাম। এবারও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়ে আর টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা অনুভূতি করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘর বাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা তিন মাথা রাস্তার মোড়ে এসে গেল। চিনতে পারলাম, এটাই তো সেই সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটা নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়লো মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘন্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিষেই এক উন্মত্ত সাগরে ঢেউয়ের বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা অন্ধকার ছিল ঘন, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে। বীভৎস সে গা ছমছমে কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে।
সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অব্দি যাবে নাকি? কে জানে। এই সকলেই ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তায় গড়িয়ে পড়লাম, শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণের সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধহয়। তারপরেই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতলটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্র নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সে একই পথ, কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছলাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও আগের মতোই সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মাথাটা আবার ভার হয়ে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ফিরে সমানে হেসে চলেছে।